কোনো মানুষের অপ্রয়োজনীয় বা অপ্রিয় হয়ে থাকার চেয়ে নীরব প্রস্থান অনেক ভালো। তাতে নিজের আত্মসম্মান বজায় থাকে। আসসালামু আলাইকুম, আমি রিমা যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন দিনের নতুন ব্লগ সাথে একরাশ বকবক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার ভালোবাসার আপু ভাইয়েরা সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো অলরেডি কিন্তু আমি বেলকনিটা পরিষ্কার করা শুরু করেছি। আর এই যে আমার বিশাল বেলকনি, এটা পরিষ্কার করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়। আমার অনেক আপুরাই কিন্তু আমার এই বেলকনিটা খুবই পছন্দ করে, কারণ আমার বেলকনিটা অনেক বড়। আমার আগে যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলে অনেক আপুরাই বলতো, আপু তোমার বেলকনিটা এত বড়, আমাদের কাছে এত ভালো লাগে, একটা খোলামেলা বেলকনি। আসলে আমার কাছেও কিন্তু আমার বেলকনিটা ভালো লাগে, কিন্তু যখন পরিষ্কার করতে হয় তখন মনে হয় ওই ছোট্ট ছোট্ট বেলকনিগুলোই আমার জন্য ভালো ছিল। অনেকটা সময় লাগে কিন্তু এই বেলকনিটা পরিষ্কার করতে। তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে কি বলবো, এত ব্যস্ততার মধ্য দিয়ে যে আমি দিনটা পার করেছি। এখন বাজে সকাল 7টা। আপনাদের ভাইয়া এবং বাবুকে তো সকালের খাবারটা দিয়েছি, তারা তো রুমের ভিতরে খাবার খাচ্ছে, আর আমি কিন্তু এইদিকে কাজটা শুরু করে দিয়েছি। গতকাল রাতে কিছু কাজ টার্গেট করে রেখেছিলাম যে সকালে ঘুম থেকে উঠে এইভাবে কাজগুলো গুছিয়ে নিব, তাতে করে আমারই সুবিধা হবে। আর কি বলবো, আমার বাড়ির সামনে তো একেবারে খোলামেলা একটা পরিবেশ। হালকা একটু বাতাস হলেই কিন্তু আমার বেলকনিতে মানে কি পরিমাণে যে ধুলা বালু এসে পড়ে এই গ্রিলের উপরে। প্রতিদিন যদি 2 থেকে 3 বার পরিষ্কার করি, তারপরও মনে হবে যে আমি এই বেলকনিটা মনে হয় যে 1 সপ্তাহ হয়ে গেছে পরিষ্কার করি না। তো যাই হোক, আমি কিন্তু অনেক কাজই করেছি, কিছুটা কিছুটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। ক্যামেরা অন করে যদি সব কিছু শেয়ার করতে যাই, তাহলে তো মনে হবে 3-4 ঘন্টায়ও আমি এই বেলকনিটা পরিষ্কার করতে পারবো না। তো এই যে গ্রিলগুলা, এগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছি। এখন এই যে টাইলসের উপরের অংশটুকু একটু মুছে নিচ্ছি। তো খুবই তাড়াহুড়ো করে আমি আজকে বেলকনিটা ডিপ ক্লিন করছিলাম, কারণ সকাল 10টার ভিতরে দুপুরে রান্না সহ সংসারের সব কাজ সেরে আমি বাবুর স্কুলে যাব। আজকে স্কুলে প্যারেন্টস মিটিং রয়েছে, তো মিটিং অ্যাটেন্ড করে সেখান থেকে আবার ঈদের কিছু শুকনা বাজার করব, তারপর বাবুকে একবারে নিয়ে আমি বাড়িতে আসব। তো এই গরমে কিন্তু আজকে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে। তো যখন বেলকনির এই কর্নারটা আমি পরিষ্কার করছিলাম, দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার শাশুড়ি মা আসছে। তো প্রতিদিন সকালে আমার শাশুড়ি মা তার বাড়ি থেকে আমার বাড়ির সামনে দিয়ে অনেক কয়েকবার রাউন্ড দেয়, মানে হাঁটাহাঁটি করে, যেহেতু তার ডায়াবেটিক্স রয়েছে। আর যখন আমার সঙ্গে একটু দেখা হয়, দুজনে মিলে অনেকটা গল্প করি। তো তাকে বললাম উপরে আসেন, তো বলছে না, তুমি তো ব্যস্ত রয়েছো, স্কুলে যাবা, তোমারও কাজের দেরি হয়ে যাবে, আর আমারও হাঁটাহাঁটি করতে একটু দেরি হয়ে যাবে। তো যাই হোক, মা মেয়ে দুজনে একটু গল্প করে তারপরে তো মা চলে গেল, আর আমি পুরো বেলকনিটা ক্লিন করে নিয়ে এখন এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে অনেকটা সময় লেগেছিল কিন্তু এই বেলকনিটা ক্লিন করতে। আমি তো 2 থেকে 3 মিনিটই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই বিশাল বেলকনিটা যখন ক্লিন করার কথা মনে করি, আমার যে এত কষ্ট লাগে, তারপরেও কিন্তু করতে হবে, ময়লা করে তো রাখা যাবে না। তো বেলকনি ডিপ ক্লিন করে অফ ক্যামেরায় সংসারের টুকিটাকি অনেক কাজই গুছিয়ে নিয়েছি, সাথে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি। আর এখন এই যে আপনাদের মুখে একটু পানি এনে দিচ্ছি। 2 দিন হলো আমি এই আমের টক ঝাল আচারটা তৈরি করেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর একটা কথা বলি আমার আপুদের, আপনারা কিন্তু সবাই কমেন্টসে বলবেন, আপু আপনার আচার দেখে কিন্তু মুখে পানি চলে এসেছে, মাশাল্লাহ কালারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে আপু। যদি এইগুলো না বলেন আপু, আমি কিন্তু অনেক কান্না করব। আর আমি কান্না করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ি, সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের থাকবে। তো যাই হোক, মাঝে মধ্যে কিন্তু একটু নিজের ঢোলটা নিজেকেই পেটাতে হয়, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনার ঢোলে কত আওয়াজ আছে। এত বকবক করছি, এই বকবকের মধ্যে যদি একটু মজা না করি তাহলে কিন্তু বোরিং লাগে। তো এই যে এখন দেখুন কি কি রান্না করলাম অফ ক্যামেরায়। ডাটা দিয়ে, পটল দিয়ে, আর আমাদের জাতীয় বিচি কাঁঠালের বিচি দিয়ে আমি বড় কাতলা মাছের মাথা দিয়ে লেজ দিয়ে রান্না করেছি। এটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর ঘাটকোল ভাজি ভর্তা, যে যেটাই বলুন না কেন, সেটা করেছি। আর এই ভর্তার রেসিপিটা আমি আমার আগের চ্যানেলে অনেকবার শেয়ার করেছি। তো যাই হোক, ভর্তাটাকে কিন্তু আমি হিটারের পরে রেখে দিয়েছি, কারণ হিটারে যে তাপটা আছে ওই তাপে পানিটা অনেকটাই শুকিয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে।
তো দেখুন কিচেন থেকে এক লাফ দিয়ে আমি শপিং মলে চলে এসেছি ঈদের শুকনো বাজারগুলো করার জন্য। আসলে যদি এভাবেই সম্ভব হতো তাহলে তো জীবনটা আরও সহজ হয়ে যেত। তো ওইভাবে কিন্তু পুরো শপিং মলটা আর আপনাদের সাথে শেয়ার করব না, মানে একবার একটু শেয়ার করছি। একা হাতে কিন্তু মানে ক্যামেরাটা অন করে খুঁজে খুঁজে কিন্তু বাজার করা অনেকটাই কষ্ট। তো আমার কিন্তু ঈদের যা শুকনো বাজার সেগুলো সব করা হয়ে গেছে, আর বাবুর ছুটি দিতে এখনও 1 ঘন্টা বাকি। তাই ভাবছি বাইরে বেরিয়ে গরমে তো কষ্ট করার কি দরকার, কেনাকাটা করব এই ভাব নিয়ে একটু পুরো শপিং মলটা ঘুরে ঘুরে দেখি। আমার সময়টাও পাস হবে আর এসির ভিতরে ঠান্ডা হাওয়ায় আমি একটু সময় কাটাতে পারবো। তো ঘুরে ঘুরে দেখছিলাম আর এই জিনিসগুলো এত ভালো লাগছিল, কিন্তু এর দাম কি বলবো, 6,000, 7,000, 8,000 এমন একটা দাম। তো দেখে মাঝে মধ্যে আমার মাথার ভিতরে এমন একটা ঘুরলে দিচ্ছে। তো নিজেকে নিজে একটু সান্ত্বনা দিচ্ছি, হারে বেচারা ইউটিউবে একটা চ্যানেল খুলেছো, যদি মহান আল্লাহ পাক চাই যদি কখনো সফল হতে পারো তখন ওইখান থেকে টাকা পেয়ে তাই এই জিনিসগুলো কিনো। কারণ তুমি তো মধ্যবিত্ত পরিবারের বউ, আর তোমার কিন্তু তোমার স্বামীর ইনকামের উপরেই মানে ব্যয় করতে হবে। এভাবেই নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছি আর দেখে যাচ্ছি, আর আমার সময়টাও আমি কাটিয়ে যাচ্ছি। আমার বাবু যে স্কুলে পড়ে সেই মালিকেরই কিন্তু এই শপিং মলটা। তাই ভাবলাম যে যখন স্কুলে এসেছি তাহলে তো ঈদের শুকনো বাজারগুলো আমি এখান থেকেই করে নিয়ে যাই, আর সব সময় তো আমি এখান থেকেই কিন্তু বাজার করে থাকি। আর আপনাদের ভাইয়ার তাহলে কষ্ট করে বাবুকে নিতেও আসতে হবে না স্কুল ছুটির সময়, আমি একবারে বাজার এবং বাবুকে নিয়ে একসঙ্গে বাড়িতে যাব। তো এখন এই যে শপিং মল থেকে বেরিয়ে আমি বাইরের একটু লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। এরও একটা কারণ আছে, অনেক আপুরা জিজ্ঞাসা করে আপু তোমার বাসাটা যশোরে কোথায়। তো ওইভাবে বললে অনেকে চেনে না, তো যাই হোক একটু শেয়ার করছি। এই যে মেন রাস্তাটা দেখালাম আপনাদের, ওটা কিন্তু যশোর এবং খুলনায় যাওয়ার একটাই বড় রাস্তা। তো আমি এমন একটাই জায়গায় থাকি যেখান থেকে যশোরের যে মেন শহর ওখানে যেতে 30 মিনিট লাগে, আবার খুলনার যে মেন শহর ওখানে যেতে 30 থেকে 40 মিনিট লাগে। তো মোটামুটি একটা মিডিল পয়েন্টেই কিন্তু আমি মানে বসবাস করি, যশোর এবং খুলনার। এই জন্য একটু রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এর মধ্যে কিন্তু বাবুর স্কুলেও চলে এসেছি, আর এই যে বাবুদের কিন্তু ছুটিও দিয়ে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি দূর থেকে যে আমার আব্বাজান আসছে, আসলে আপনারা তো চিনতে পারবেন না, আমি তো মা, যত দূরেই থাকুক না কেন সন্তান আমি তো চিনবই। প্রত্যেক মায়ে কিন্তু যত দূর তার সন্তান থাকুক না কেন চিনতে তো পারবেই। তো এখন যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার পর আমার আব্বাজানের জন্য আমি চিকেন ফ্রাই করে নিচ্ছি। আর এই চিকেনগুলো তো আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো বিকালে বক্সটা বের করে রেখেছি। আর নর্মাল হয়ে যাওয়ার পরে এখন সন্ধ্যার পর ফ্রাই করে নিচ্ছি। আব্বাজানকে খাবারটা দিয়ে আমি যে মানে ঈদের যে শুকনো বাজারগুলো করেছি সেগুলো আবার সব কিছু গুছিয়ে নিব। কি বলবো, সূর্যি মামা এত ভালোবেসে এত সুন্দর অত্যাচার করছে আমাদের। আর আমার তো প্রচুর মাইগ্রেনের সমস্যা, রোদ্রে গেলে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়। তো শপিং মল থেকে বেরিয়ে বাবুকে নিয়ে আসার পরে আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। বাড়িতে এসে আমি 2 ঘন্টা শুয়েছিলাম, মানে আমার কোনো হুঁশ ছিল না, এমন একটা অবস্থা। তো যাই হোক ওই জন্য কিন্তু আর দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সন্ধ্যার পরে আবার ক্যামেরাটা অন করেছি। তো আমার আব্বাজানকে তো নাস্তা দিয়ে দিলাম, সে নাস্তা খেয়ে তার পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়েছে। আর আমি যে শুকনা বাজারগুলো করেছি এখন সেগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করছি। তো এই হচ্ছে আমার ঈদের টুকিটাকি শুকনা বাজার। কিছু বাজার কিন্তু ঘরে আছে, এই জন্য আমি একটু হিসাব করে বাজার করার চেষ্টা করেছি। আহামরি ওইভাবে কিন্তু অনেক বাজার আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ওই যে আমি তো মধ্যবিত্ত পরিবারের বউ, স্বামীর উপার্জনের উপর নির্ভর করে কিন্তু একটু বুদ্ধি করে হিসাব করেই সংসার চালাতে হয়। আর বিয়ের পর থেকে কিন্তু ঈদের শুকনা বাজারগুলো আমি করে থাকি, কাঁচা বাজার আপনাদের ভাইয়া করে থাকে। আসলে যতই আপনাদের ভাইয়াকে আমি একটা লিস্ট করে দিই না কেন, এটা উল্টাপাল্টা করবেই। যেটা আনতে বলবো না সেটাই বেশি করে নিয়ে আসবে। দেখা যাচ্ছে আমার ওই জিনিসটার প্রয়োজন নেই, সেই জিনিসটাই সে বেশি করে নিয়ে আসবে। এই জন্য আমরা কিছু কিছু মানে কাজ দুজনে ভাগ করে নিয়েছি। আর আমার কাছে তো মনে হয় যে বাড়িতে কোন জিনিসটা আছে সেটা কিন্তু একটা মহিলাই সবচেয়ে ভালো জানতে পারবে, এবং তার যতটুকু প্রয়োজন সেভাবেই কিন্তু সে আনতে পারবে। এই যে বাদাম, কিশমিশ, পোলাও চাল এগুলো কিন্তু কম বেশি আমাদের বাড়িতে সব সময় থাকে। তো আমি যদি আপনাদের ভাইয়াকে লিস্টে বলে দিতাম যে তুমি 1 প্যাকেট নিয়ে আসবে, সে কিন্তু অলরেডি 4 থেকে 5 প্যাকেট নিয়ে আসতো। এই জন্যই কিন্তু এই দায়িত্বটা আমি নিয়েছি। তো যাই হোক, মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও এত হিসাব করেও কিন্তু আল্লাহ পাকের অসীম রহমতে অনেক অনেক ভালো আছি। আর আল্লাহ যেন এভাবেই ভালো রাখে। আসলে কি বলবো, হিসাব করতে করতে কিন্তু আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর যেখানে 5 কেজি লাগতো সেখানে এখন 2 কেজিতেই সীমাবদ্ধ করে নিয়েছি। যাই হোক, এভাবেই চলতে থাকবে। তো
তো অনেক কথা বললাম, আর এই যে টুকটাক করে কিন্তু আমি সব বাজারগুলো গুছিয়ে নিলাম। আর আজকে এখান থেকেই আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিব। ওভারঅল আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভুল করলে প্লিজ আমার ভালোবাসার আপু ভাইয়েরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু ভালোভাবে আমাকে বুঝিয়ে বলবেন। আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।